আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা ক্লাস 9-10 এর রসায়ন বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের অবস্থা এই অধ্যায়টির 34 পৃষ্ঠার মধ্যে যেই তিনটা সৃজনশীল দেওয়া আছে এই তিনটা সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে আইরিন কমেন্ট করেছে, থ্যাঙ্কস আ লট স্যার, ওয়েলকাম আইরিন। এর আগের ভিডিওতে আমরা এখানে যেই বহু নির্বাচনী কোয়েশ্চেনগুলো ছিল সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। একের মধ্যে কয়ের কোয়েশ্চেনটা হলো ব্যাপন কাকে বলে। এর অ্যান্সারটা হবে কোনো মাধ্যমে কঠিন, তরল বা গ্যাসীয় বস্তুর স্বতঃস্ফূর্ত ও সমভাবে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। এটা তোমরা ধরে নিতে পারো পারফিউমের ক্ষেত্রে যখন পারফিউমকে এক জায়গায় স্প্রে করা হয় তখন কিন্তু সেটা সারা ঘরে সমানভাবে ঘ্রাণটা ছড়িয়ে যায়, ওইটা একটা ব্যাপনের উদাহরণ। এরপর ক্ষয়ের কোয়েশ্চেনটা হলো রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহৃত গ্যাসের সিলিন্ডারের মুখ খুলে দিলে ব্যাপন ও নিঃসরণের মধ্যে কোনটি আগে ঘটবে। এর অ্যান্সারে আমরা লিখব রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহৃত গ্যাসের সিলিন্ডারের মুখ খুলে দিলে প্রথমে নিঃসরণ ঘটে, কারণ সিলিন্ডারের মুখ খুললে সরু ছিদ্রপথে গ্যাসের চাপ বেশি থাকার কারণে গ্যাস দ্রুত বেরিয়ে আসে। এরপর সিলিন্ডার থেকে বেরিয়ে আসা গ্যাস ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে পড়ে, যা ব্যাপন প্রক্রিয়া। এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, কারণ গ্যাসটা বের হয়ে পুরো ঘরে ছড়াইলে সেটা হবে ব্যাপন, আর ছড়ানোর আগেই কিন্তু এটা বের হতে হবে। আর যখন কোনো কিছু ছোট্ট একটা রাস্তা দিয়ে বা সরু ছিদ্রপথ দিয়ে বের হয় সেটাকে কিন্তু বলা হয় নিঃসরণ। তাই আগে নিঃসরণ ঘটবে, তারপর ব্যাপন ঘটবে। এরপর গয়ের কোয়েশ্চেনটা হলো তাপমাত্রা বাড়াতে থাকলে উদ্দীপকের কোন পদার্থটি সবার আগে বাষ্পীভূত হবে, কারণ ব্যাখ্যা করো। এখানে কয়ের মধ্যে দেওয়া আছে হলো আয়োডিন মিশ্রিত খাদ্য লবণ, আর ক্ষয়ের মধ্যে বালি ও গ্লুকোজ। এই দুইটার মধ্যে কোনটা আগে বাষ্পীভূত হবে। এর অ্যান্সার আমরা লিখব উদ্দীপকের কপাত্রে থাকা আয়োডিন সবার আগে বাষ্পীভূত হবে। এটা হলো আয়োডিনের সংকেত I2, কারণ আয়োডিন একটি উদ্বায়ী পদার্থ এবং এটি তাপ প্রয়োগে সরাসরি কঠিন অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়, অর্থাৎ ঊর্ধ্বপাতিত হয়। এটা কিন্তু তরল হয় না আয়োডিনটা, এটাকে তাপ দিলেই তরল না হয়েই সরাসরি এটা উড়ে যায়। ক্ষপাত্রের পদার্থগুলোর মধ্যে বালি ও গ্লুকোজ এগুলোর তুলনায় আয়োডিনের বাষ্পীভূত হওয়ার জন্য কম তাপশক্তির প্রয়োজন হয় এবং এর ঊর্ধ্বপাতন 184 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে শুরু হয়। তার মানে এটা বিশাল একটা তাপমাত্রা, এই কারণে আগে আয়োডিনটা উড়ে যাবে বা বাষ্পীভূত হবে। এরপর ঘ নং কোয়েশ্চেনটা হলো কপাত্রের উপাদান ও ক্ষপাত্রের উপাদানগুলোকে পৃথকীকরণে একই পদ্ধতির ব্যবহারের সম্ভব কিনা যুক্তিসহ ব্যাখ্যা করো। এর অ্যান্সারে আমরা লিখব না, কপাত্রের উপাদান আয়োডিন ও খাবার লবণ এবং ক্ষপাত্রের উপাদানগুলোকে অর্থাৎ বালি ও গ্লুকোজকে পৃথকীকরণে একই পদ্ধতির ব্যবহার সম্ভব নয়। এর কারণ হলো উপাদানগুলোর ভৌত ও রাসায়নিক ধর্মের ভিন্নতা। কপাত্রের ক্ষেত্রে আয়োডিন একটি উদ্বায়ী পদার্থ এবং খাবার লবণ অনুদ্বায়ী। এই মিশ্রণ থেকে উপাদান পৃথক করতে ঊর্ধ্বপাতন পদ্ধতি ব্যবহার করা হয়। তাপ প্রয়োগের মাধ্যমে আয়োডিন সরাসরি বাষ্পীভূত হয়ে যায় এবং লবণ পাত্রের নিচে থেকে যায়। ক্ষপাত্রের ক্ষেত্রে বালি পানিতে অদ্রবণীয় এবং গ্লুকোজ পানিতে দ্রবণীয়। এই মিশ্রণ থেকে উপাদান পৃথক করতে পরিস্রাবণ এবং ক্যালাসন পদ্ধতি ব্যবহার করা হয়। প্রথমে পানি মিশিয়ে বালিকে আলাদা করা হয় পরিস্রাবণের মাধ্যমে, এরপর দ্রবীভূত গ্লুকোজকে ক্যালাসন প্রক্রিয়ার মাধ্যমে পুনরুদ্ধার করা হয়। যেহেতু উপাদানগুলোর ধর্ম ভিন্ন, তাই তাদের পৃথক করার জন্য ভিন্ন ভিন্ন পদ্ধতি ব্যবহার করতে হবে। একই পদ্ধতি উভয় পাত্রের উপাদানের জন্য কার্যকর হবে না। এরপর 2 নংটা দেখে নিই আমরা। 2 নং সৃজনশীলের কয়ের কোয়েশ্চেনটা হলো নিঃসরণ কি। এর অ্যান্সারটা হবে সরু ছিদ্রপথে উচ্চচাপের স্থান থেকে কোনো গ্যাস নিম্নচাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে। ক্ষয়ের কোয়েশ্চেনটা হলো একই পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক ভিন্ন কেন। এর অ্যান্সারে আমরা লিখব একই পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক ভিন্ন হওয়ার কারণ হলো এই দুটি অবস্থান্তরের জন্য
প্রয়োজনীয় তাপশক্তির পার্থক্য। গলনাঙ্কের ক্ষেত্রে গলনাঙ্কে কঠিন পদার্থের অণুসমূহের আন্তঃআণবিক আকর্ষণ বল এবং গতিশক্তি প্রায় সমান। এই অবস্থায় কঠিন পদার্থ তরলে রূপান্তরিত হয়। আর স্ফুটনাঙ্কের ক্ষেত্রে স্ফুটনাঙ্কে তরল পদার্থের অণুসমূহের গতিশক্তি আন্তঃআণবিক আকর্ষণ বলের চেয়ে অনেক বেশি হতে হয়, যাতে অণুগুলো তরলের পৃষ্ঠ ছেড়ে বাষ্পে পরিণত হতে পারে। বাষ্পীভূত হওয়ার জন্য অণুগুলোকে তরল অবস্থা থেকে সম্পূর্ণরূপে মুক্ত হতে হয়, যার জন্য গলনের চেয়ে বেশি শক্তি প্রয়োজন হয়। এই কারণে একই পদার্থের স্ফুটনাঙ্ক গলনাঙ্ক অপেক্ষা বেশি হয়। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছ। গলনাঙ্ক জিনিসটা হলো, ধরো একটা বরফ, এই বরফটাকে তুমি গলিয়ে তরল বা পানিতে পরিণত করবে। তো এটা যদি তুমি রেখে দাও কোনো জায়গায়, তাহলেই কিন্তু এটা 0 ডিগ্রি সেলসিয়াস যখন হবে আস্তে আস্তে সেটা গলে যাবে, কিন্তু ওইটা কিন্তু ফুটবে না, অর্থাৎ এটা কিন্তু গরম হয়ে বাষ্প আকারে এটা উড়ে যাবে না। ওই এরকমভাবে রেখে দিলে 0 ডিগ্রি সেলসিয়াসে ওইটাকে তোমাকে তাপ দিতে হবে। এরপর সেটা 100 ডিগ্রি সেলসিয়াসের উপরে গিয়ে ফুটতে থাকবে এবং সেটা বাষ্পে পরিণত হবে। এই কারণেই গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক ভিন্ন। এইবার চলো আমরা গ নং কোয়েশ্চেনটা দেখে নিই। গ এর কোয়েশ্চেনটা হলো, উদ্দীপকের প্রক্রিয়াটি কোন ধরনের পরিবর্তন ব্যাখ্যা করো। এখানে আমরা একটা টেস্ট টিউব দেখতে পাচ্ছি। এই পাশে হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ দিয়ে ভেজানো তোলা, আর এই পাশে হলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দিয়ে ভেজানো তুলা। এখানে দুইটা দূরত্ব দেওয়া আছে, আর এখানে হলো অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া। তো এইটার অ্যান্সারে আমরা লিখব উদ্দীপকের প্রক্রিয়াটি রাসায়নিক পরিবর্তন, কারণ এই প্রক্রিয়ায় হাইড্রোজেন ক্লোরাইড এবং অ্যামোনিয়া গ্যাস পরস্পর বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া উৎপন্ন করে। রাসায়নিক পরিবর্তনে একাধিক পদার্থের অণুসমূহের উপাদান নিজস্ব ধর্ম হারিয়ে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট পদার্থে পরিণত হয়। এখন হাইড্রোক্লোরিক একটি অম্লীয় গ্যাস এবং অ্যামোনিয়া একটি ক্ষারীয় গ্যাস, উভয়েরই নিজস্ব বৈশিষ্ট্য আছে। বিক্রিয়ার ফলে উৎপন্ন অ্যামোনিয়াম ক্লোরাইড একটি লবণ, যার ধর্ম হলো HCl বা হাইড্রোক্লোরিক, এবং অ্যামোনিয়া থেকে সম্পূর্ণ ভিন্ন। এটি সাদা ধোঁয়া তৈরি করে, যা হাইড্রোক্লোরিক বা অ্যামোনিয়া কোনোটিই নয়। বিক্রিয়ক অণুগুলোর উপাদান ও গঠন স্থায়ীভাবে পরিবর্তিত হয়ে নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন করেছে। অতএব উদ্দীপকের প্রক্রিয়াটি একটি রাসায়নিক পরিবর্তন। এরপর ঘ নং কোয়েশ্চেনের মধ্যে আমাদেরকে বলছে, উৎপন্ন সাদা ধোঁয়া এ প্রান্তের কাছাকাছি উৎপন্ন হওয়ার যৌক্তিক কারণ ব্যাখ্যা করো। এখানে যদি দেখো তাহলে দেখতে পাবে যে 100 সেন্টিমিটার এই টেস্ট টিউবটার 40 সেন্টিমিটারের কাছাকাছি, অর্থাৎ হাইড্রোক্লোরিকের কাছাকাছি কিন্তু ধোঁয়াটা উৎপন্ন হয়েছে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের কাছাকাছি কিন্তু হয় না, এটা থেকে অনেক দূরে হয়েছে। তাইলে এটা কেন ঘটলো? এর অ্যান্সারে আমরা লিখব উৎপন্ন সাদা ধোঁয়া এ প্রান্তের কাছাকাছি উৎপন্ন হওয়ার কারণ হলো অ্যামোনিয়ার ব্যাপন হার হাইড্রোজেন ক্লোরাইড অপেক্ষা বেশি। গ্যাসের ব্যাপন হার তার ঘনত্ব ও আণবিক ভরের উপর নির্ভরশীল। আণবিক ভর কম হলে ব্যাপন হার বেশি হয়। অ্যামোনিয়ার আণবিক ভর হলো 17, যা হাইড্রোজেন ক্লোরাইডের অর্থাৎ HCl এর আণবিক ভর 36.5 থেকে কম। আণবিক ভর কম হওয়ার কারণে অ্যামোনিয়া গ্যাসের ঘনত্ব হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের ঘনত্ব অপেক্ষা কম। ঘনত্ব কম হওয়ায় অ্যামোনিয়া গ্যাস হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের তুলনায় দ্রুত ব্যাপিত হতে পারে। এইখানে আমরা যেই আণবিক ভরগুলো লিখেছি এগুলো কিন্তু তোমাদের চতুর্থ অধ্যায় অর্থাৎ পিরিয়ডিক টেবিল যে আছে পর্যায় সারণী, সেইখানে তোমরা পেয়ে যাবে। আশা করি সেখানে গিয়ে তোমরা এগুলো খুব ভালোভাবে বুঝে যাবে। এরপর পরীক্ষায় অ্যামোনিয়া বি প্রান্ত থেকে এবং হাইড্রোজেন ক্লোরাইড এ প্রান্ত থেকে একই সময়ে ব্যাপিত হতে শুরু করে। অ্যামোনিয়ার দ্রুত ব্যাপনের কারণে এটি দীর্ঘ পথ অতিক্রম করে এবং হাইড্রোজেন ক্লোরাইডের সাথে এ প্রান্তের কাছাকাছি এ প্রান্ত থেকে 40 সেন্টিমিটার দূরে মিলিত হয়ে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া উৎপন্ন করে। সুতরাং অ্যামোনিয়ার দ্রুত ব্যাপন হারই সাদা ধোঁয়া এ প্রান্তের কাছাকাছি উৎপন্ন হওয়ার প্রধান কারণ। এইবার চলো আমরা পরের কোয়েশ্চেনে চলে যাই। সৃজনশীল প্রশ্ন 3। এইখানে কয়ের কোয়েশ্চেনটা হলো পাতন কাকে বলে? এর অ্যান্সার আমরা লিখব কোনো তরলকে তাপ প্রদানে বাষ্পে পরিণত করে তাকে পুনরায় শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করার পদ্ধতিকে
পাতন বলে। এরপর ক্ষয়ের কোয়েশ্চেনটা হলো ব্যাপন ও নিঃসরণ বলতে কি বোঝো? এর অ্যান্সার হবে ব্যাপনের ক্ষেত্রে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে কোনো কঠিন তরল বা গ্যাসীয় বস্তুর স্বতঃস্ফূর্ত ও সমভাবে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। এইখানে যেই কথাটা আসছে স্বতঃস্ফূর্ত, এটার মানে হলো অটোমেটিক, অর্থাৎ নিজে নিজেই হওয়া আর কি। গ্যাস কিন্তু তুমি যদি ধরো পারফিউম, এটা যদি তুমি একটু চাপ দাও, এটা কিন্তু নিজে নিজেই ছড়ে যায় পুরোটা ঘরে, এটাকেই বলে স্বতঃস্ফূর্ত অর্থাৎ অটোমেটিক ছড়ে যাওয়া। এরপর পদার্থের কণাগুলোর ইতস্তত স্বতঃস্ফূর্ত গতির কারণে এই প্রক্রিয়া ঘটে। নিঃসরণ বাহ্যিক উচ্চ চাপের প্রভাবে পাত্রের সরু ছিদ্র থেকে সরু ছিদ্র পথে কোনো গ্যাসের সজোরে একমুখী বের হওয়াকে নিঃসরণ বলে। পাত্রের ভেতরে ও বাইরে চাপের পার্থক্যের কারণে এই প্রক্রিয়া ঘটে। এরপর গ নং কোয়েশ্চেনের মধ্যে আমাদেরকে বলছে উদ্দীপকের ঘটনাটিকে গ্রাফ পেপারে উপস্থাপন করো। উদ্দীপকে বলছে একটি বিকারে কিছু বরফের টুকরা রেখে ধীরে ধীরে তাপ প্রদান করা হলো। এক্ষেত্রে সময়ের সাথে সাথে বরফের অবস্থার পরিবর্তন লক্ষ্য করা হলো। তার মানে বরফের টুকরাটাকে যে ধীরে ধীরে তাপ দেয়া হচ্ছে, সেটা কত ডিগ্রি সেলসিয়াসে গললো, কতটুকু সেলসিয়াসে গিয়ে গরম হলো বা বাষ্পে পরিণত হলো, ফুটলো, এগুলো আমরা এখানে গ্রাফের মধ্যে দেখাবো। এখানে লিখব উদ্দীপকের ঘটনাটি হলো বরফে তাপ প্রদান, নিচে এর গ্রাফ পেপার উপস্থাপন করা হলো। এখানে দেখো চিত্রটার লিখব আমরা বরফে তাপ প্রদানের লেখচিত্র। এরপর এই বরাবর লিখব সময় মিনিটে, এবং এইটা হলো এক্স অক্ষ এবং উপরের এইটা হলো ওয়াই অক্ষ। এবং এই যে -40 ডিগ্রি, এটাকে আমরা বরফ অবস্থা ধরলাম, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াসে তো বরফের গলনাঙ্ক রেখা আমরা জানি, কারণ 0 ডিগ্রি সেলসিয়াসে এটা পানি অবস্থায় থাকে সাধারণত, এবং এই 0 থেকে যখন নামতে থাকে তখন আস্তে আস্তে বরফ হয়, এবং -40 ডিগ্রি সেলসিয়াস যখন হয় তখন সেটা একদম কড়া বরফ হয়ে যায়। তাহলে এখানে বরফ, এরপর এই যে 0 ডিগ্রি সেলসিয়াস বরাবর এখানে হবে বরফের গলনাঙ্ক রেখা। এরপর এখান থেকে একটু সোজা এমনি যাইতে থাকবে, কিছুক্ষণ তরল থাকবে, এরপর আস্তে আস্তে যখন তাপমাত্রা বাড়তে থাকবে তখন সেটা একদম সি এর মধ্যে গিয়ে, অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে গিয়ে স্ফুটনাঙ্ক রেখার মধ্যে পৌঁছাবে, অর্থাৎ সেটা পানিটা ফুটতে থাকবে। আর এই যে 0 থেকে সি পর্যন্ত, অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেখাটা, এতটুকু পর্যন্ত এটার গলনাঙ্ক অবস্থা থাকবে, অর্থাৎ এটা ফুটবে না, শুধুমাত্র এটা তাপমাত্রা বাড়তে থাকবে, গরম হতে থাকবে, কিন্তু এটা ফুটবে না। কিন্তু যখন এটা 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে তখন সেটা ফুটতে থাকবে। এরপর এরকমভাবে ফুটতে ফুটতে এটা যখন আরেকটু তাপ বাড়ানো হবে তখন সেটা আরেকটু বাড়লে 120 বা এরপরে যতটুকু হতে থাকবে তখন কিন্তু সেটা বাষ্পে পরিণত হতে থাকবে, অর্থাৎ জলীয় বাষ্পে পরিণত হবে। তাহলে এটাই ছিল হলো গ্রাফ পেপার এই গয়ের জন্য। এরপর ঘ নং কোয়েশ্চেনটার মধ্যে আমাদেরকে বলছে উদ্দীপকে উল্লেখিত বরফের পরিবর্তে ন্যাপথলিন ব্যবহার করলে কি ঘটনা ঘটবে বিশ্লেষণ করো। এর অ্যান্সারে আমরা লিখব উদ্দীপকে উল্লেখিত বরফের পরিবর্তে ন্যাপথলিন ব্যবহার করলে ঊর্ধ্বপাতন ঘটবে। ন্যাপথলিন একটি উদ্বায়ী পদার্থ যার কোনো তরল অবস্থা নেই। উদ্বায়ী পদার্থ বলা হয় ওই সকল পদার্থকে যেগুলো কঠিন থেকে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়ে যায়। বরফকে তাপ দিলে প্রথমে তা গলে এবং গলে পানিতে পরিণত হয়, এবং পরে আরও তাপ দিলে তা বাষ্পে পরিণত হয়। এটি দুটি ধাপে অবস্থার পরিবর্তন ঘটায়। কিন্তু ন্যাপথলিনকে তাপ দিলে কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় পরিণত হবে। এই প্রক্রিয়াকে ঊর্ধ্বপাতন বলে। তাপ প্রয়োগের শুরুতে কঠিন ন্যাপথলিন উত্তপ্ত হবে। একটি নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছানোর পর ন্যাপথলিন তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হতে শুরু করবে। এই সময় তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না, কারণ সরবরাহকৃত তাপ কঠিন ন্যাপথলিনকে বাষ্পে রূপান্তর করতে ব্যবহৃত হবে। যখন সমস্ত ন্যাপথলিন বাষ্পে পরিণত হবে তখন যদি আরও তাপ দেওয়া হয় তবে বাষ্পের তাপমাত্রা বৃদ্ধি পাবে। সুতরাং বরফের ক্ষেত্রে গলন ও বাষ্পীভবন ঘটলেও
ন্যাপথলিনের ক্ষেত্রে সরাসরি ঊর্ধ্বপাতন ঘটবে এবং কোনো তরল অবস্থা দেখা যাবে না। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা এর পরবর্তী অধ্যায় অর্থাৎ তৃতীয় অধ্যায় পদার্থের গঠনের অনুশীলনী সবগুলো প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।